প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, সুস্থ আছো, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছ না, স্বাস্থ্যবিধি মেনে চলছো, সচেতন আছো এবং পরিবারের সকল সদস্যদেরকে সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করছো। তোমাদের কিন্তু অনেক দায়িত্ব। তোমাদের কিন্তু এর সাথে সাথে পড়াশোনাও চালিয়ে যেতে হবে এবং তোমাদের পড়াশোনায় সাহায্য করার জন্য তোমাদের অনলাইন ক্লাস তো আছেই, আমরা আছি। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই। তোমাদেরকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আজকে আমি থাকছি অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে। তোমাদেরকে আজকে আমি পড়াবো কোম্পানি ল এই সাবজেক্টে। তো শুরু করা যাক। প্রথমেই আসে কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। তোমাদেরকে আমি প্রথম চ্যাপ্টার পড়াচ্ছি। হ্যাঁ, যেহেতু ক্লাসটাও হবে শুরু হয়নি, তোমাদের ক্লাস আমি নিতে পারিনি বেশি, এবং তোমাদের ক্লাস শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু কলেজ বন্ধ হয়ে গেছে, তাই বেশি আগানো যায়নি। এই জন্য প্রথম চ্যাপ্টার থেকেই শুরু করছি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ভূমিকা, ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা হলো কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। বইয়ের নাম খেয়াল করো, কোম্পানি আইন। যেহেতু কোম্পানি আইন, সেহেতু আমাদেরকে প্রথমেই জানতে হবে এই কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি মানে হচ্ছে এর সূত্রপাত। সূত্রপাত কীভাবে হলো এটা তোমাদের বইয়ে প্রথমেই আছে এবং অনেক বড় করে রচনা আকারে লেখা আছে। হ্যাঁ, একদম ঢালাওভাবে লেখা আছে। আমি এটাকে একটু সাজিয়েছি, জাস্ট কি ওয়ার্ডগুলা, কি পয়েন্টগুলা লিখে তোমাদেরকে সেই অনুযায়ী আলোচনা করছি, তাহলে দেখবে যে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। বর্তমানে বাংলা আইন মূলত 1913 সালের কোম্পানি আইনের বর্ধিত রূপ। মনে থাকবে, আমাদের যে বর্তমানে যে বাংলা আইন সেটা কিন্তু মূলত 1913 সালের কোম্পানি আইনেরই বর্ধিত রূপ। আমাদের উপমহাদেশে কোম্পানি আইনের ক্রমবিকাশ এবং উন্নয়নের ধারা বিভিন্ন কোম্পানি আইনের ক্রমবিকাশের সাথে, ব্রিটিশ কোম্পানি আইনের ক্রমবিকাশের সাথে কিন্তু জড়িত। খেয়াল করে দেখো, এই যে আমাদের যে কোম্পানি আইন আমরা আজকে পড়ব, সেটার সূত্রপাত কিন্তু ব্রিটিশ কোম্পানি আইনের মাধ্যমে কিন্তু হয়। ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ডের ব্যবসায়ীদের দ্বারা গঠিত মার্চেন্ট গিল্ড নামক একটি বণিক সমিতির ধারাবাহিকতায় কোম্পানির জন্ম। সমিতি, এখানে আমরা তাহলে কি পেলাম, কিওয়ার্ড মার্চেন্ট গিল্ড। এই ধারণা করা হচ্ছে যে ইংল্যান্ডের ব্যবসায়ীদের দ্বারা গঠিত এই মার্চেন্ট গিল্ড নামক একটা বণিক সমিতি, এর ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু কোম্পানির জন্ম। এই সমিতি সদস্যদের নিয়ন্ত্রণের জন্য কি পায়, রয়্যাল চার্টার লাভ করে। এরা রয়্যাল চার্টার কি, রয়্যাল চার্টার হচ্ছে একটা ক্ষমতা। এটা হচ্ছে রানী এলিজাবেথের সময় রাজকীয় সনদ বলা হয় একে। এর মাধ্যমে নিবন্ধিত এই সকল কোম্পানি কিন্তু একটা একচেটিয়া সুবিধা ভোগ করত। তাহলে আমরা এতদূর কী পেলাম, একটা বণিক সমিতি কী করেছে, মার্চেন্ট গিল্ড নামক একটা বণিক সমিতি তৈরি হয়েছিল। তারা কি পেয়েছিল, রয়্যাল চার্টার পেয়েছিল দ্বাদশ শতাব্দীতে। তারপরে কি আসে, পঞ্চদশ শতাব্দীতে আসে জয়েন্ট স্টক। ঠিক আছে, কেমন করে আসলো, পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডের কতিপয় বণিক বৈদেশিক ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে সর্বপ্রথম কোম্পানি শব্দটি ব্যবহার করে। মূলত এটি মার্চেন্ট গিল্ডেরই সম্প্রসারিত রূপ। এই সকল বাণিজ্যিক কোম্পানিগুলো হলো দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য লেভেন্ট কোম্পানি, দ্য রাশিয়ান কোম্পানি ইত্যাদি। রানী এলিজাবেথের সময় এই সকল কোম্পানিগুলো রয়্যাল চার্টারের মাধ্যমে একচেটিয়া সুবিধা ভোগ করত। ধীরে ধীরে এসব কোম্পানির সদস্যরা কি মনে করলো, তারা মনে করলো যে এভাবে না করে আমরা একসঙ্গে পৃথক মূলধন পরিহার করে আমরা যৌথ মূলধনের দিকে যাই এবং ব্যবসা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করি। তখনই শুরু হলো জয়েন্ট স্টক এই ব্যাপারটা। ঠিক আছে, তখন আরেকটা মজার ব্যাপার হয়, সেটা হলো কমেন্ডা এবং সোসাইটাস নামে দুটো, কমেন্ডা অ্যান্ড সোসাইটাস নামে দুই ধরনের ব্যবসার প্রচলন শুরু হয়। এখানে কমেন্ডা
কমেন্ডার হলো একজন ব্যবসায়ী, যে কমেন্ডার ব্যবসায় যেটা হয় যে একজন ব্যবসায়ী অন্যের ব্যবসায় কেবল বিনিয়োগ করত, ব্যবসায় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে কেবল মুনাফা নিত, কিন্তু লোকসানের ব্যাপারে তার দায় ছিল সীমিত। বুঝতে পেরেছ? কমেন্ডার কী হতো? কমেন্ডারতে একজন ব্যবসায়ী কেবল বিনিয়োগ করত, ব্যবসায় অংশগ্রহণ কিন্তু করতো না, কিন্তু সে কিন্তু ঠিকই মুনাফা নিত এবং লোকসানের ব্যাপারে তার দায় ছিল সীমিত। কিন্তু সোসাইটিস হচ্ছে এর পুরো বিপরীত। এখানে যেটা হয়, সকল সদস্যই ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত এবং এক্ষেত্রে সদস্যদের দায়ের পরিমাণ ছিল অসীম, মানে কোনো সীমাবদ্ধতা ছিল না। এরপর আসছি আমরা জয়েন্ট স্টক কোম্পানি। সপ্তদশ শতাব্দীতে জয়েন্ট স্টক কোম্পানির ধারণা প্রবর্তিত হয়। এরপরে কিন্তু ঠিক আছে, সোসাইটিস এবং কমান্ডার্সের পরে কিন্তু সপ্তদশ শতাব্দীতে আমরা যাই, তখন আমরা পাই জয়েন্ট স্টক কোম্পানির ধারণা। এরপরে আরও অনেক হিস্ট্রি বলতে গেলে তোমাদের এটা নিয়ে একটা ক্লাস নিতে হয়। হ্যাঁ, অত সময় আমাদের নেই, আমাদের জাস্ট বার্ডস আই ভিউ যেটা বলে, জাস্ট আপছে একটা ধারণা নিয়েই আমরা যে কোম্পানি আইনের সূত্রপাতটা কোথায় হয়। এরপরে আরও অনেক আইন পাশ হয়। এরপরে আসে যেমন ধরো দ্য বাবল অ্যাক্ট 1720 সালে আসে, এবং এই আইনে যেটা হয়, এই আইনে সাধারণত পার্লামেন্টের অনুমতি ছাড়া কেউ কোম্পানি গঠন করতে পারবে না। পার্লামেন্ট মানে হচ্ছে রাজকীয় সনদ প্রাপ্তি ব্যতীত অন্য কেউ কোম্পানি গঠন করতে পারবে না। এটা অনেক প্রায়োগিক জটিলতা আছে, এই জন্য শেষমেশ এটাও টিকে না। ঠিক আছে, তারপরে 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1944 স্টাবলিশ হয়। সেটারও অনেক সীমাবদ্ধতা থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে যুগের চাহিদা, কোম্পানি চাহিদার সাথে সাথে যখন মানুষ আরও আধুনিকতার দিকে ঝুঁকে কোম্পানির প্রসার যখন আরও বাড়ে, তখন কিন্তু আইনের পরিবর্তনেরও দরকার পড়ে। এই জন্য দেখবে যতগুলো আইন আগে থেকে তার আগে তৈরি হয়েছিল, সেগুলো স্টেপ বাই স্টেপ প্রয়োজন অনুসারে কিন্তু পরিবর্তিত হয়েছে, এবং এখন আমাদের বর্তমানে যে আইন আছে সেটাও কিন্তু সামনে পরিবর্তন হতে পারে, সেটাও বলা যায় না, যেটাও একদম আজীবন থেকে যাবে আমাদের, তাই না? এরপরে যেটা হয়, এরপরে হয় দ্য জয়েন্ট স্টক কোম্পানি 1956, এটা এস্টাবলিশ হয়। এরপরে পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্যের যে ব্যাপক প্রসার হয় এবং নতুন নতুন কোম্পানি গঠনের প্রেক্ষাপটে এই কোম্পানি আইনেরও কিন্তু সীমাবদ্ধতা দেখা দেয়। ফলশ্রুতিতে 1862 সালে কোম্পানি আইনের ব্যাপক সংশোধন হয় এবং শেষমেশ কি হয়, দ্য কোম্পানি অ্যাক্ট 1862 এস্টাবলিশ হয়। এটাতেই কিন্তু প্রথম টেবিল 1 মানে হচ্ছে যে দলিলের একটি নমুনা ছক অন্তর্ভুক্ত করা হয়। এরপরে 1862 সাল থেকে 1960 সাল পর্যন্ত মোট 18 বার, কম নয় কিন্তু, খেয়াল করে দেখো, 18 বার সংশোধন করা হয় এই আইনগুলো। শেষমেশ স্টাবলিশ হয় দ্য কোম্পানি অ্যাক্ট 98। এই আইন পাশ হয়। এই আইনের মাধ্যমে আমরা কি পাই? প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে নতুন কোম্পানির একটা সংযোজন। সবশেষে 2006 সালে ব্রিটেনের নতুন কোম্পানি আইন প্রণয়ন করা হয়। এখন আসা যাক আমাদের দেশের কথা। 1994 সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি তো আমরা পেয়েছি 1908 এই সালের 1 থেকে, তাই না? তারপরে আসি আমরা কোম্পানি ল 1913। আসলে ব্যাপারটা হচ্ছে এটা কীভাবে আসে? 1994 সালে 11 সেপ্টেম্বর উক্ত আইন রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে। রাষ্ট্রপতি অনুমোদনের পর 1994 সালের 12 সেপ্টেম্বর বাংলাদেশ গেজেটের মাধ্যমে এই আইন প্রকাশিত হয়। 1913 সালে কোম্পানি আইন 1994 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল, এবং 1994 সালে কোম্পানি আইন 1995 সালের 1 জানুয়ারি হতে কার্যকর হয়। এখন আমাদের দেশে যে বর্তমানে আইন রয়েছে সেটা হচ্ছে 1994 সালের কোম্পানি ল। আমরা এই কোম্পানি লটা নিয়ে আলোচনা করব, 1994 সালের কোম্পানি ল। ঠিক আছে, এই হলো কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। আই হোপ তোমরা একটু হলেও একটা বেসিক ধারণা পেয়েছো। এরপরে টপিকস আমরা যাই। এরপরে টপিকস স্বভাবতই কি আসবে? কোম্পানির সংজ্ঞা আসবে, তাই না? আমরা এত কিছু কোম্পানি নিয়ে আলোচনা করলাম, কোম্পানিটা আসলে কি? কোম্পানির সংজ্ঞা তোমরা আগে থেকেই জানো, তোমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, তোমরা
এই সম্বন্ধে কিন্তু বেসিক ধারণা তোমাদের আছে। তারপরেও তোমরা পরীক্ষা ভুল করো, ভাষাগত ত্রুটির কারণে বেসিক কিছু কিওয়ার্ড মিস করে সংজ্ঞা দিয়ে ফেলো, যেটা অনেক দুর্বল হয়ে পড়ে, যেটাতে মার্ক আনা খুব কঠিন হয়ে যায়। কোম্পানির সংজ্ঞায় আমরা যাই, কি বলতে পারি চলো তাহলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে দেশে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার সংগঠন তৈরি করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। তো এখানে আমরা কি কি পাচ্ছি, মুনাফা অর্জনের ব্যাপারটা থাকে এবং কতিপয় ব্যক্তি স্বেচ্ছা একত্রিত হয় এবং কি করে যৌথভাবে মূলধন সরবরাহ করে। শুধু সেটা সরবরাহ করলে হবে না, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে সরবরাহ করতে হবে, তাকেই আমরা বলছি যৌথ মূলধনী কোম্পানি। এখানে একজন L.H. হেইন বলেছেন, এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পারসন ক্রিয়েটেড বাই ল হ্যাভিং এ সেপারেট লিগাল এন্টিটি উইথ এ পারপেচুয়াল সাকসেশন অ্যান্ড এ কমন সিল। কি পাচ্ছি আমরা তাহলে এখানে দেখো সংজ্ঞায়, যে কোম্পানি হচ্ছে এমন একটি সংগঠন যা আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি স্বত্বাধিকারী এবং আলাদাভাবে একটি সাধারণ সিল এবং চিরন্তন অস্তিত্ব বিদ্যমান আছে এমন একটি সংগঠন। এরপর আরও অনেক সংজ্ঞা দেওয়া যায়, তোমরা কোম্পানির সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই কারো না কারো উক্তি অবশ্যই দিবে, তা না হলে এই সংজ্ঞার মান কমে যাবে। হ্যাঁ, তো আমরা এরকম আরও অনেক সংজ্ঞা আছে, অনেক উক্তি আছে, সবশেষে আমরা অনেক সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা যেটা পাই সেটা হলো, সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা বেসিক্যালি যেই পয়েন্টগুলো বের করতে পারি, কোম্পানির যে বৈশিষ্ট্যগুলো ফাইন্ড আউট করতে পেরেছি সেগুলো হলো, 1 নম্বরে আমরা যাই কতিপয় ব্যক্তি স্বেচ্ছা প্রণোদিত প্রতিষ্ঠান, তাই না? এখানে কাউকে এমফোসাইজ করা যাবে না, কাউকে প্রেশারাইজ করা যাবে না, সবাই এখানে স্বেচ্ছায় আসবে। নাম্বার 2তে যাই, আইনের দ্বারা সৃষ্ট, অবশ্যই এটা আইনের দ্বারা সৃষ্ট হতে হবে। আর কি পেয়েছি সংজ্ঞায়, অদৃশ্য এবং অস্পর্শনীয়, যেহেতু এটা আইন সেটা একটা অদৃশ্য এবং অস্পর্শনীয়। কৃত্রিম ব্যক্তি স্বত্বাধিকারী, এই ব্যাপারগুলো নিয়ে আমি সামনে আরও আলোচনা আছে, আমি ডিটেইলে আলোচনা করব। আপাতত যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি সেইগুলো জাস্ট আমি পয়েন্টগুলো বলছি। চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, যৌথভাবে মূলধন বিনিয়োগ করা যায়, মূলধন নির্দিষ্ট সংখ্যক শেয়ারে বিভক্ত, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ, নিজ নাম এবং সিলমোহর দ্বারা পরিচালিত। আমরা কোম্পানির সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা এই জিনিসগুলো কিন্তু পাই। এই সবগুলো নিয়ে কিন্তু একটা কোম্পানির মধ্যে, একটা আদর্শ কোম্পানির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকা অপরিহার্য। তারপরে আসি আমরা কোম্পানি আইনের উদ্দেশ্য। আমরা কোম্পানির সংজ্ঞা জানলাম, যে পয়েন্টগুলো আমি একটু বললাম সেগুলো নিয়ে ডিটেলস বারবার আলোচনা হবে, এই জন্য আমি এখন আলোচনা করলাম না, আমরা এই নিয়ে আলোচনা করব এখনই। হ্যাঁ, তার আগে জেনে নিই কোম্পানি আইনের উদ্দেশ্য। আমাদের বইয়ের নাম কি? কোম্পানি ল, তাই না? কোম্পানি ল আমরা কেন শিখব? সামনে এগোনোর আগে আমরা আগে জেনে নেই আমরা কোম্পানি আইনটা কেন শিখব। কোম্পানি আইন আমরা শিখব এই কারণে যে বিনিয়োগে উৎসাহ দান করা হয় কোম্পানি আইনের মাধ্যমে। যেমন কিছু কিছু সুবিধার দ্বারা কোম্পানিতে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়। এখন কি সুবিধা? যেমন ধরো সীমাবদ্ধ দায়, শেয়ার হস্তান্তরের সুবিধা ইত্যাদি, এগুলোর মাধ্যমে কোম্পানি আইন আমাদের কি করছে? বিনিয়োগে উৎসাহিত করছে। তারপরে আসছে মূলধন এবং সম্পত্তি রক্ষণাবেক্ষণ। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কোম্পানির মূলধন এবং সম্পত্তি উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হয়। তারপরে আসছে দুষ্কর্ম রোধ। পরিচালক এবং ব্যবস্থাপকদের দুষ্কর্ম রোধ করার জন্য কিন্তু কোম্পানি আইনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তারপরে আসছে কোম্পানির বিভিন্ন কার্য অনুসন্ধান করা, এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে কোনো অসততা কিংবা জালিয়াতির অভিযোগ আসলে তার উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করা। মেইনলি এইগুলোর কারণেই, এই ফ্যাক্টরগুলোর কারণেই আমাদের কোম্পানি আইন শিখতে হবে। এগুলো হলো মেইন উদ্দেশ্য। তারপর আমরা আসি মেইন যে টপিকস আমাদের, হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য সমূহ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষায় এটা প্রায় আসে, এবং এটা অ্যাকচুয়ালি তোমাদের এই কোর্সটা করতে গেলে তোমাদের এটা জানতেই হবে। যৌথ মূলধনী কোম্পানির মেইন বৈশিষ্ট্যগুলো কি? একটু আগে আমি সংজ্ঞায় আলোচনা করলাম বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু ঘুরে ফিরে এখানে আলোচিত হবে। তখন আমি এই জন্য আলোচনা করি ডিটেইলি। এখন আমরা
পার্ট বাই পার্ট, পয়েন্ট বাই পয়েন্ট আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসে, এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলো আলোচনার ক্ষেত্রে আমরা এটাকে সাধারণত দুই ভাগে সেগমেন্ট করতে পারি। একটা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে কোম্পানির সাধারণ বৈশিষ্ট্য। আমরা আইনগত বৈশিষ্ট্য দিয়ে শুরু করি। আইনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমেই আসছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। স্বাভাবিকই আইনগত বৈশিষ্ট্য বলতে সাধারণত আইনের মাধ্যমে যে জিনিসগুলো স্টাবলিশ করা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে বোঝাচ্ছে। প্রথমে আমরা আসি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। এখানে কোম্পানি, তোমরা জানো যে এটা আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান। কোম্পানি গঠনের সময় নিবন্ধন করতে হয় এবং সেটা বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত হয়। সুতরাং এটাকে বলার অপেক্ষা রাখে না যে এটা আইন সৃষ্ট কি প্রতিষ্ঠান নয়, তাই না? এটা অবশ্যই একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান। নাম্বার 2 হচ্ছে পৃথক আইন সত্ত্ব, পৃথক আইনগত সত্তা, সেপারেট লিগাল এক্সিস্টেন্স। কোম্পানি তার শেয়ার হোল্ডারদের থেকে পৃথক আইন সত্তা রাখে। যেমন কোম্পানি নিজে সম্পদ অর্জন, চুক্তি সম্পাদন এবং নিজের নামে নথি সংরক্ষণ করতে পারে। শেয়ার হোল্ডারগণ কোম্পানির সম্পদের যৌথ অংশীদার নন। শেয়ার হোল্ডারগণ কোম্পানির কাজের জন্য দায়বদ্ধ নন। কোম্পানির পাওনাদার শেয়ার হোল্ডারদের পাওনাদার নয়। ব্যাপারটা খেয়াল রাখো যে কোম্পানি একটা সেপারেট একটা সত্তা, এই দিক থেকে সত্তা, এটা এভাবে মিন করছে যে কোম্পানি নিজের সম্পদ নিজের চুক্তি সমাধান করতে পারে, সে তার নিজস্ব দলিল সংরক্ষণ করতে পারে। কোম্পানি যে দায়ের জন্য কিন্তু নিজের ভুলের জন্য কিন্তু সে কিন্তু শেয়ার হোল্ডারদের দোষী করতে পারে না। এটা একটা সেপারেট এন্টিটি। তারপরে আসছি আমরা চিরন্তন অস্তিত্ব, পারপেচুয়াল সাকসেশন। আমরা একটু আগে যে সংজ্ঞাটা পড়লাম সেখানে যে ইংলিশ যে কোটেশনটা ছিল ইনভার্টেড কমার মধ্যে, সেখানে কিন্তু পারপেচুয়াল সাকসেশনের কথাটা কিন্তু ছিল। এটা মানে বোঝাচ্ছে এমন যে একজন সাধারণ ব্যক্তির মতো কোম্পানি কখনো মৃত্যুর বা নিঃশেষ হয় না। এটি কোম্পানির চিরন্তন অস্তিত্ব। অ্যাকচুয়ালি মেইনলি যে কোম্পানি যেটা হয় যে শেয়ার হোল্ডারের মৃত্যু বা দেউলিয়াত্ব বা পাগল হয়ে গেছে কোনো শেয়ার হোল্ডার, সেই কারণে কিন্তু কোম্পানি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, কোম্পানিকে কখনো বন্ধ করা যাবে না। এটা কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটা হতে পারে, বাট কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এখানে চিরন্তন অস্তিত্ব বলতে বোঝাচ্ছে যে যে কোনো ব্যারিয়ার কারণে কোম্পানি, যে এই যেমন ব্যারিয়ারগুলোর মধ্যে যেমন ধরো কোনো শেয়ার হোল্ডার অসুস্থ হলো বা সে দেউলিয়া হলো বা দেখা যাচ্ছে কেউ পাগল হয়ে গেল, সদস্য সংখ্যা কমে গেল, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি টার্মিনেট করবে না। সে কোম্পানি শুধুমাত্র তখনই তার অস্তিত্ব বিলীন হবে যখন সেটা আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে, তার আগে কিন্তু কোম্পানির অস্তিত্ব বিলীন হবে না। এই জন্য কোম্পানিকে চিরন্ত অস্তিত্ব অধিকারী বলা হয়। তারপর আসে 4 নম্বর, সীমাবদ্ধ দায়। সীমাবদ্ধ দায় বলতে কোম্পানির যে শেয়ার হোল্ডার রয়েছে তারা তাদের শেয়ারের মূল্যর সমান শেয়ারের অভিহিত মূল্য পরিশোধ করলেই কিন্তু তারা তাদের দায় শূন্য হয়ে যায়। সুতরাং তাদের শেয়ারের অংশর পর্যন্ত কিন্তু তাদের দায় রয়েছে, এর বাইরে একটুও তাদের কোনো দায় নেই। এই জন্যই অনেকে যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করতে অনেক উৎসাহ বোধ করে। তারপর হচ্ছে সাধারণ সিলমোহর। কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা অধিকারী, কিন্তু তার নিজের নাম কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারে না, অর্থাৎ সে তার নিজের কাজ কোনো ব্যক্তির মতো সম্পাদন করতে পারে না। সুতরাং কোম্পানি একটি সিলের সাহায্যে তার কাজ করে, এই জন্য তার নিজস্ব একটা সিলমোহর থাকতে হয়। এটা কোম্পানির একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের ক্ষেত্রে কোম্পানি আইনের 2-1 ধারায় বলা হয়েছে, শেয়ার বলতে কোম্পানির মূলধনের কোনো অংশকে বুঝাইবে। কোম্পানির মূলধনকে সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা এককে বিভক্ত করা হয়। এইরূপ ক্ষুদ্র অংশ বা একককেই কিন্তু আমরা শেয়ার বলছি। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় করার জন্য জনগণকে আহ্বান করা হয়। শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়। তারপর হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। এখানে শেয়ার হস্তান্তর করা ব্যাপার থাকে। যেমন ধরো এখানে যেটা হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র যেহেতু শেয়ারে বিভক্ত করা হয়, এই শেয়ারগুলো কিন্তু অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার বাজারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়। তবে পাবলিক লিমিটেড কোম্পানি
শেয়ার এবং ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করার উদ্দেশ্যে কিন্তু জনগণকে আহ্বান করতে পারে। তারপর আসছি সদস্য সংখ্যা। আইন দ্বারা কোম্পানির সদস্য সংখ্যা নির্দিষ্ট কিন্তু করা হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন 50 জন পর্যন্ত হতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ কিন্তু শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তারপর হচ্ছে বিধিবদ্ধ দায়, স্ট্যাটুটরি লায়াবিলিটি। আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির কার্য শুরুর 30 দিন পর কিন্তু 180 দিনের মধ্যে সদস্যগণের মধ্যে একটি সাধারণ সভা আহ্বান করবে। এরূপ সভা বিধিবদ্ধ সভা নামে পরিচিত। সুতরাং এটা করতেই হবে, এটা কোম্পানির একটা বৈশিষ্ট্য। এটা না করলে কিন্তু সে কোম্পানি যে নিবন্ধন সেটা বাতিল হতেও পারে। তারপর আসছে মালিকানা ও নিয়ন্ত্রণের ভিন্নতা। এখানে যেহেতু শেয়ার হোল্ডারগণ সরাসরি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারে না, সেহেতু তারা পারে না, কিন্তু তারা কিন্তু প্রতিনিধি নির্বাচন করার মতো ক্ষমতা রাখে। তাদেরকে বলা হয় পরিচালক। তাই তারা সাধারণ শেয়ার হোল্ডারদের পক্ষে কোম্পানি পরিচালনা করে। সো এখানে মালিকানা এবং নিয়ন্ত্রণের কিন্তু একটা ভিন্নতা রয়েছে। তারপর হচ্ছে নিবন্ধিত কার্যালয়। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে একটা অবশ্যই নিবন্ধনের বিধান রয়েছে, এবং যেখানে কোম্পানির সাথে সকল পত্র যোগাযোগ এবং তার সকল নোটিশ পাঠানো যাবে এমন নিবন্ধিত কার্যালয় রয়েছে। এবং এই কার্যালয় পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রারের নিকট নোটিশ প্রদান করার একটা বিধান থাকে। তারপর হচ্ছে বাধ্যতামূলক নিবন্ধন। এটা বারবার বলার কোনো দরকার নাই, আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানি অবশ্যই নিবন্ধন করতে হবে। এটা কোম্পানি আইনের 1994 আইনেই রয়েছে। এই হলো কোম্পানির আইনগত বৈশিষ্ট্য। তারপর আসছি আমরা কোম্পানির সাধারণ বৈশিষ্ট্যের দিকে। কোম্পানির সাধারণ বৈশিষ্ট্য প্রথমেই যাই গঠন প্রণালী। গঠন প্রণালীর ক্ষেত্রে আইনে যে নিয়ম আছে সেখানে বলা হয় যে অন্যান্য ব্যবসায় সংগঠন অপেক্ষা কোম্পানি গঠন প্রণালী বেশ জটিল এবং আনুষ্ঠানিকতাপূর্ণ। ফলে এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মতন এর গঠন প্রণালী সহজ নয়। তাহলে আমরা কি বলতে পারি? কোম্পানির গঠন প্রণালী অনেক জটিল। স্বেচ্ছামূলক সংস্থা, সেকেন্ড পয়েন্ট। স্বেচ্ছামূলক সংস্থা বলতে বোঝাচ্ছে যে এখানে কাউকে জোর করে আনা যায় না, যারা স্বেচ্ছায় আসে তারাই এর সদস্য পদ লাভ করে। তারপর হচ্ছে অধিক মূলধন। যেহেতু অনেকেই শেয়ার ইনভেস্টমেন্ট করে, অনেক শেয়ার হোল্ডার থাকে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী শেয়ার কিনে, সেহেতু অধিক মূলধন সংগ্রহ করা যায় এই যৌথ মূলধনী কোম্পানিতে। এবং দেখবে যে সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠান এই যৌথ মূলধনী কোম্পানিগুলো বড় হয়। বড় হওয়ার একটাই কারণ তারা খুব সহজেই শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। তারপর হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, মানে ডেমোক্রেটিক ম্যানেজমেন্টের ব্যাপারটা বলছি এখানে। কোম্পানির শেয়ার হোল্ডারগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু পরিচালনা পর্ষদ নির্বাচিত করে, এবং এই পরিচালনা পর্ষদই কিন্তু কোম্পানি পরিচালনা করে। সুতরাং ব্যবস্থাপনা এবং পরিচালনার সকল স্তরে একটা গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করা হয়। এই জন্য কিন্তু অনেক স্টেপগুলো অনেক লেন্দি হয়, অনেক জটিল হয়, অনেক সময় সাপেক্ষ হয়। তারপর আসছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অটোনোমাস বডি। যৌথ মূলধনী কারবারের গঠন এবং অবসায়ন দেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী হয়ে থাকে, কিন্তু কারবার পরিচালনা এবং দৈনন্দিন ব্যবস্থাপনার ক্ষেত্রে কোম্পানি আইনের অধীনেই কিন্তু স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। তারপর হচ্ছে মুনাফা বন্টন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী শেয়ার বা পরিশোধিত মূলধনের অনুপাতে শেয়ার হোল্ডারদের মধ্যে মুনাফা বন্টন করা হয়, এবং এই যে মুনাফাটা অর্জিত হয় তার পুরোটাই কিন্তু বণ্টিত হয় না। এর কিছুটা রেখে দেওয়া হয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিবর্ধন এবং আবশ্যিক প্রয়োজন মেটানোর জন্য, সেটা একটা তহবিলে জমা করে রাখা হয়। তারপর হচ্ছে 7 নাম্বার, উদ্দেশ্যের নির্দিষ্টতা। অবশ্যই একটা ডেফিনিট অবজেক্টিভ থাকতে হবে, তাই না? প্রতিটা কোম্পানির একটা উদ্দেশ্য থাকে। কোম্পানির উদ্দেশ্য এবং কর্মপরিধি সুনির্দিষ্ট এবং নির্ধারিত থাকতে হয়। স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতে এই উদ্দেশ্য এবং তোমাদের যে ব্যবসা যে কর্মপরিধি সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, এবং এই স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর বাহিরে কোনো কাজ করলে তার নিয়ম
ভঙ্গের ভঙ্গটাকে বলা হবে, তাকে নিয়ম বহির্ভূত কাজ বা ক্ষমতার বহির্ভূত কাজ হিসেবে গণ্য করা হবে। তাই কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকা প্রয়োজন। তারপর হচ্ছে সদস্যপদ। এখানেও সদস্যপদে একটা ব্যাপার চলে আসে যে কোনো ব্যক্তি কোম্পানির শেয়ার ক্রয় করে সদস্য হতে পারে। কোম্পানির সদস্যপদ অর্জনের জন্য কোম্পানির শেয়ার ক্রয় করা বাধ্যতামূলক। কেউ কোম্পানির শেয়ার ক্রয় না করে কিন্তু সদস্যপদ হতে পারবে না। তাকে অবশ্যই কোম্পানির শেয়ার ক্রয় করতে হবে এবং সাবালক এবং যোগ্য ব্যক্তি হতে হবে, এবং স্মারকলিপি দ্বারা অনুমোদিত হলেই সে কোম্পানির শেয়ার ক্রয় করে সে কিন্তু কোম্পানির সদস্যপদ লাভ করতে পারবে। তারপর আসছে অবসায়ন, উইনিং আপ, তাই না? কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয়, আবার অবসানের সময়ও কিন্তু আইনের মাধ্যমেই, যে আইনের মাধ্যমে আনুষ্ঠানিকতা পালন করেই কিন্তু তার অবসায়ন হয়। তাছাড়া কিন্তু সে কোনো কোম্পানি কিন্তু কোনো সদস্যের মৃত্যুতে বা কোনো সদস্য ইচ্ছে করলে কিন্তু কোনো কোম্পানির অবসান ঘটাতে পারবে না। শুধুমাত্র যেহেতু এটার উৎপত্তি যেমন আইনের মাধ্যমে, এটার ধ্বংস, এটার টার্মিনেশনও কিন্তু আইনের মাধ্যমেই হতে হবে। এই জন্য একে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়। তারপর আসছে নাগরিকত্ব। কোম্পানিকে মানুষের মাধ্যমে কাজ করতে হয়, তাই কোম্পানি নাগরিক নয় এবং তার নাগরিকের মতো কোনো মৌলিক অধিকার নেই। তবে কোম্পানি কিন্তু কোনো মৌলিক অধিকার নাই, যদিও নাই, কিন্তু সেই নাগরিকত্বের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও কিন্তু অজুহাত দেখিয়ে কিন্তু সে মামলা করতে পারে। এটা বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? সে কিন্তু মানুষ না, সে একটা কৃত্রিম ব্যক্তি স্বত অধিকারী, মানলাম আমরা সেটা, কিন্তু সে তার মৌলিক অধিকার না থাকার অজুহাতে কিন্তু সে কিন্তু তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই অজুহাতে কিন্তু সে মামলা দায়ের করতে পারবে। তারপর আছে সামাজিক উদ্দেশ্য। আধুনিক অর্থনৈতিক চিন্তাধারা অনুযায়ী কোম্পানি একটি সামাজিক প্রতিষ্ঠান, তাই না? প্রত্যেকটি কোম্পানির সমাজে প্রতিটি শুধুমাত্র তারা যে মুনাফা অর্জনের জন্য কাজ করবে তা না, তাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এবং সমাজের সর্বাধিক অগ্রগতি কোম্পানির প্রধান উদ্দেশ্য হওয়া কিন্তু উচিত। লাস্ট ওয়ান, দক্ষ ব্যবস্থাপনা। লাস্ট ওয়ান না, মনে হয় আরও মনে হয় আছে পয়েন্ট এখানে, না লাস্ট ওয়ান। দক্ষ ব্যবস্থাপনা বলতে এখানে সাধারণত এফিসিয়েন্ট ম্যানেজমেন্টকে বোঝাচ্ছে, যেহেতু প্রতিষ্ঠানের বিশালত্ব এবং ব্যবস্থাপনা জটিলতা এবং উৎপাদন পদ্ধতির আধুনিকতা প্রভৃতির কারণে কোম্পানির একটা বড় দক্ষ ব্যবস্থাপনা দরকার হয়। যেহেতু আর্থিক অবস্থা এবং বাস্তব প্রয়োজনেই কোম্পানির একজন দক্ষ ব্যবস্থাপক এখানে যেহেতু নিয়োগ করতে হয়, সেহেতু এখানে কোম্পানিতে অনেক মেধা এবং দক্ষতার সমাবেশ ঘটে। তাই এদের তত্ত্বাবধানে ব্যবস্থাপনা দক্ষভাবে কার্য সম্পাদন করতে পারে। এই হলো কোম্পানির যৌথমূলধনী কোম্পানির সাধারণ বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, তো এই গুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো সব বইয়ে পাবা। আই হোপ তোমরা এগুলো বাসায় মনোযোগ দিয়ে পড়বে, তাহলে বারবার প্র্যাকটিস করবে, বারবার পয়েন্টগুলো মেমোরাইজ করবে, তাহলে কিন্তু মাথার মধ্যে গেঁথে যাবে। তারপরে টপিক্সে আমরা যাচ্ছি, যৌথমূলধনী কোম্পানির উপাদানসমূহ। তোমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টার, এটা খুব একটা মজার বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারের কোশ্চিনগুলো একে অপরের সাথে একটা লিঙ্কড। এক একটা পয়েন্ট তোমরা রিপিট অনেক পাবা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে উপাদানগুলো একই রকম, বৈশিষ্ট্যগুলো একই রকম। তারপর যদি বলা হয় যে যৌথ মূলধনী ব্যবসার সুবিধাগুলো কী কী, তোমরা কিন্তু কিছু কিছু পয়েন্ট বৈশিষ্ট্য থেকেও কিন্তু পিক করতে পারবা, উপাদান থেকেও কিন্তু পিক করতে পারবা। ঠিক আছে? সো যদি বেসিক ধারণা থাকে তোমাদের যৌথ মূলধনী কোম্পানি সম্বন্ধে, তাহলে তোমরা নিজের মতো করেও কিন্তু সাজিয়ে গুছিয়ে যৌক্তিকভাবে আনসারটা রিপ্রেজেন্ট করতে পারবে, তাহলে কিন্তু মার্কস ক্যারি করতে পারবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে এত পয়েন্ট কীভাবে মনে রাখবো। বুঝে পড়লে কিন্তু পয়েন্ট মনে রাখা কোনো ব্যাপার না, যদি মুখস্থ করো তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। জাস্ট চোখ কান খোলা রেখে বাস্তবতা নিরিখে একটু চিন্তা করবে, দেখবে, তাহলে কিন্তু সহজেই পড়াগুলো মনে থাকবে। যৌথ মূলধনী কোম্পানির উপাদানসমূহ এক্সামে একটু আলোচনা করেছিলাম, ব্যাপারগুলোর মধ্যে আবার আসছে। তোমরা, আমি যেহেতু টপিকস একটু ডিফারেন্ট, কিন্তু ভিতরের পয়েন্টগুলো কিন্তু সিমিলার, অনেক সিমিলারিটিস আছে পাবা। তো তাও আমি ল্যাপটপে স্লাইডে তুলেছি তোমাদের সুবিধার জন্য। যৌথ মূলধনী কোম্পানির উপাদানসমূহ কী পাচ্ছি ধরো দেখো, এক নম্বর হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত প্রতিষ্ঠান, এটা আমি আগে আলোচনা করেছি, আর আলোচনা করছি না। আইন দ্বারা সৃষ্ট, ব্যাপারটা কিন্তু ঠিক একটুকে আলোচনা করলাম, সো এটা আর আলোচনা করছি না। কৃত্রিম ব্যক্তি সত্তা অধিকারী, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, জাস্ট আমার সাথে থাকো। চিরন্তন অস্তিত্ব, এটাও বলা হয়ে গেছে। মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক, একটুকে আমি আলোচনা করলাম। মূলধন নির্দিষ্ট সংখ্যক শেয়ারে বিভক্ত, যেটা আমি একটুকে বললাম যে শেয়ার মানে কি,
যে কোম্পানি তার মূলধন সংগ্রহ করার জন্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্র এককে শেয়ার বিভক্ত করে এবং সেটা তারা বিক্রয় করে, এবং যারা শেয়ার কিনে তারা সেই একক বা সেই যত সংখ্যক শেয়ার কিনুক না কেন সেটা একটা নির্দিষ্ট সংখ্যককে শেয়ারে বিভক্ত থাকবে। তারপর হচ্ছে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। যৌথ মূলধনী কারবারে শেয়ার অবশ্যই হস্তান্তরযোগ্য, এখানে সেই সুবিধা রয়েছে। তারপর হচ্ছে শেয়ার হোল্ডারের দায় সীমাবদ্ধ, যেটা আমি একটু আলোচনা করলাম ব্যাপারটা সেটাই আর না বলি। তারপরে বলছি যে শেয়ার হোল্ডাররা যেইটুকু পরিমাণে শেয়ার ক্রয় করবে সেই কোম্পানির সাথে তার দায় শুধুমাত্র সেইটুকুই। সে যদি সেই দায়টা সেই অ্যামাউন্টটা পরিশোধ করে দেয় শেয়ার মূল্যটা, তাহলে কিন্তু তার 1 টাকা বেশি পরিমাণ আর দায় থাকবে না। নিজস্ব নাম, কোম্পানির একটা নিজস্ব নাম থাকবে, যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব সেপারেট নাম থাকবে, এই জন্যই বলা হয় কৃত্রিম ব্যক্তিস্বত্ব অধিকারী। তারপর হচ্ছে নিজস্ব সিলমোহর, কোম্পানি কৃত্রিম ব্যক্তিস্বত্ব অধিকারী কিন্তু সেটা মানুষ নয়, তাই না? সেটা নিজে সাইন করতে পারবে না, তাকে সে এক এন্টিটি, তার নিজস্ব নামের, তার যেহেতু নিজস্ব নাম রয়েছে সে তার সেই নামের একটা সিল ব্যবহার করবে, এবং যখনই কোম্পানি কোনো চুক্তি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন আইনগত বিভিন্ন সম্পর্কে জড়াবে তখনই সে এই সিল মোহরটা ব্যবহার করবে। তো এইগুলো হলো যৌথ মূলধনী কোম্পানির উপাদানসমূহ। তারপর আমরা আসছি কৃত্রিম ব্যক্তিস্বত্ব অধিকারী। এটাকে আমি বললাম যে কৃত্রিম ব্যক্তিস্বত্ব অধিকারী কী জিনিস। আসলে কৃত্রিম ব্যক্তিস্বত্ব অধিকারী কেন হয় কোম্পানি, তার কিছু কারণ রয়েছে। প্রথমে বলা যায় আইনের দ্বারা সৃষ্টি, এটা আমি একটু আগে বলেছি। চিরন্ত অস্তিত্ব অধিকারী, কারণ হচ্ছে তার কোনো মৃত্যু নেই, আইনের মাধ্যমে যেহেতু সৃষ্টি হয় আইনের মাধ্যমে তাকে ধ্বংস করতে হবে। নিজস্ব নাম, ব্যক্তিদের কি থাকে, নাম থাকে না, ঠিক কোম্পানিরও নিজস্ব নাম রয়েছে, এই জন্য কি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। নিজস্ব সিল মোহর রয়েছে, সে যেহেতু সাইন করতে পারে না তাই তার সিল মোহর রয়েছে। আইনগত অধিকার রয়েছে, একটা মানুষের কি থাকে, মানুষের মৌলিক অধিকার অনেক থাকে, তাই না? যখন তার মৌলিক অধিকারগুলো খণ্ডিত হয় তখন তো সে আইনের কাছে আশ্রয় চায়, ঠিক সেরকম কোম্পানিও কিন্তু আইনের কাছে আশ্রয় যেতে পারে, ঠিক ব্যক্তির মতন মামলা পরিচালনা করতে পারে। কোম্পানি যদি তার সাথে খারাপ কিছু হয় সে কিন্তু মামলা দায়ের করতে পারে। সো এটাও একটা ব্যক্তির মতো সে এই সুবিধাটা পাচ্ছে। সম্পত্তি গ্রহণ করতে পারে, সীমিত দায়, কোম্পানির একটা সীমিত দায় রয়েছে, মানুষের যেমন দায় থাকে ঠিক কোম্পানিরও সীমিত দায় রয়েছে, মালিকানা বহির্ভূত সত্তা, এই সব কিছু মিলেই কিন্তু হচ্ছে যে কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। তারপরে আমরা যাচ্ছি নেক্সট টপিকসে, যৌথ মূলধনী কোম্পানির সুবিধা। আমরা আলোচনা করলাম কি, এতক্ষণ ধরে আলোচনা করলাম যৌথ মূলধনী কোম্পানির উদ্দেশ্য, উপাদান, তাই না? সুবিধাগুলো কিন্তু ওই কোশ্চেনের পয়েন্টগুলি কিন্তু এখানে অনেকগুলো চলে আসবে। জাস্ট খেয়াল করো, চিরন্ত অস্তিত্ব আমরা পড়েছি, সীমিত দায় সম্বন্ধেও আমরা আলোচনা করেছি, অধিক মূলধন একটু আগে আমি আলোচনা করলাম, আইনগত সত্তা, গণতন্ত্র চর্চা, শেয়ার হস্তান্তরযোগ্য, ঋণের সুযোগ রয়েছে, কর্মসংস্থান। যৌথ মূলধনী কোম্পানির যে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে বিশাল বড় কোম্পানি, বড় অনেক বেশি ইনভেস্টমেন্ট যেহেতু করা হয়, অনেক এমপ্লয়ি দরকার হয়, তাই অনেকের বেকারত্ব ঘুচানোর জন্য যৌথ মূলধনী কোম্পানি অনেক সাহায্য করে, এবং অনেক হিউজ পরিমাণে ম্যান পাওয়ার সেখানে নিয়োজিত হয়, এবং অনেকেরই কর্মসংস্থানের সুযোগ হয়। ঝুঁকি বন্টন, যেহেতু মূলধন খুব সাফিসিয়েন্ট থাকে এবং মূলধন সাফিসিয়েন্ট থাকে এবং যেহেতু সদস্য অনেক থাকে, এই ঝুঁকিটা ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, শুধু একজনের ঘাড়ে পড়ে না, ঝুঁকিটা বন্টিত হয়ে যায়। তারপর হচ্ছে সম্প্রসারণের সুযোগ, কোম্পানি অধিক পুঁজি এবং মেধার সমন্বয় থাকায় কোম্পানির সম্প্রসারণের একটা সুযোগ থাকে। তারপর হচ্ছে বৃহৎ আয়তন কারবারের সুযোগ, যৌথ মূলধনী কোম্পানি অধিক মূলধন এবং কারবারের আয়তন বড় হওয়ায় একটা বৃহৎ আয়তন কারবারের সুবিধা ভোগ করে থাকে। তারপর হচ্ছে দক্ষতা এবং পুঁজির সমন্বয়, যেহেতু অনেক মূলধন থাকে এবং এবং একটি বৃহদায়তন প্রতিষ্ঠান, তাই এখানে দক্ষতা এবং পুঁজির একটা খুব সুন্দর কম্বিনেশন তৈরি হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার, যেহেতু মূলধনের কোনো অভাব নেই এবং কারিগরি জ্ঞান সম্পন্ন বিভিন্ন কর্মী নিয়োগ করা হয়, সেহেতু উন্নত প্রযুক্তি ব্যবহার করা খুব সহজ হয় এখানে। অধিক উৎপাদন, অবশ্যই যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান হয় সেহেতু সেখানে উৎপাদনের প্রশ্নই আসে না, কম অনেক বেশি উৎপাদন হবে, এটাই স্বাভাবিক। সমাজসেবা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি শুধু
মুনাফা অর্জনের উদ্দেশ্যেই গঠিত হয় না, তাদের সমাজ সেবামূলক বিভিন্ন কাজে তারা হাত হাত অগ্রসর করে, হাত বাটায়, এবং হচ্ছে যে সম্পদের সদ্ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমিয়ে স্বল্প মূল্য পণ্য সরবরাহ করা হয় এতে, এবং অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কিন্তু তারা সমাজের সেবা করে থাকছে। তারপর হচ্ছে যে সঞ্চয়ের উৎসাহ এবং মূলধন গঠন। তোমরা জানো যে যেহেতু মানুষ এখানে বিনিয়োগ করে শেয়ারের মাধ্যমে এবং কোম্পানির লভ্যাংশ পাওয়ার একটা চান্স থাকে, সুতরাং মানুষ সঞ্চয়ের উদ্দেশ্যে কিন্তু বিনিয়োগ করে থাকে। বিজ্ঞাপন ও প্রচার। কোম্পানির সদস্যগণ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে বলে কোম্পানির পণ্যের বিজ্ঞাপন এবং প্রচার ঘটে, যা কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। তারপর আসছে বৈদেশিক বিনিয়োগে আকর্ষণ। আইনসৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের সপক্ষে বিদেশি বিনিয়োগকারীগণ কেবল কোম্পানিতেই পুঁজি বিনিয়োগে আগ্রহী হয়। যেহেতু এটা আইনসৃষ্ট প্রতিষ্ঠানের রিস্ক কম, এখানে বিনিয়োগ ইজিলি করাই যায়, এই জন্য তারা এখানে বিনিয়োগ করতে অনেক আকর্ষিত হয়। মুনাফা বন্টন। কোম্পানিতে অর্জিত যে মুনাফা হয় তা শেয়ার হোল্ডারদের মাঝখানে বণ্টিত হয়, সুতরাং এটা একটা বড় রকমের মোটিভেশন হিসেবে কাজ করে অনেকের। লাস্ট ওয়ান, জনসাধারণের আস্থা। আইনের মাধ্যমে যেহেতু যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয় এবং পরিচালিত হয় এবং নিবন্ধিত হয়, তাই জনগণের এই কোম্পানির উপর একটা আস্থা থাকে এবং বিনিয়োগকারীরা অধিক বিনিয়োগ করতে উৎসাহিত হয়। এইগুলো হলো যৌথ মূলধনী কোম্পানির সুবিধা। টোটাল 20টা পয়েন্ট। তোমরা কোশ্চিনের নাম্বার অনুযায়ী তোমরা আনসার করবে। নাম্বার বেশি থাকলে সবগুলি দেওয়ার চেষ্টা করবে, নাম্বার কম থাকলে বেছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিবে। তারপর অসুবিধা। আমরা এতক্ষণ ধরে যৌথ মূলধনী কোম্পানির সুবিধা জানলাম, আমরা অসুবিধায় যাব। অসুবিধার ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি জটিল গঠন প্রণালী, তাই না? যেহেতু আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান, সুতরাং এর অনেক আনুষ্ঠানিকতা রয়েছে এবং এর গঠন প্রণালী তুলনামূলকভাবে জটিল। আমলাতান্ত্রিকতা। বিউরোক্রাসি বানানটা খেয়াল রাখবে, এই বানানটা অনেকে ভুল করে। আমলাতান্ত্রিকতা ইংলিশ হচ্ছে বিউরোক্রাসি। কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অধিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। সিদ্ধান্ত গ্রহণ, বর্জন, পরিবর্ধন এই আনুষ্ঠানিকতার কারণেই এই আমলাতান্ত্রিকতার জটিলতা বেশি দেখা যায়। অদক্ষতা। যেহেতু কোম্পানি ব্যবস্থাপনায় বেতনভোগী কর্মচারী নিয়োগ করা হয় এবং এই সকল বেতনভোগী কর্মচারী সরাসরি মুনাফা অংশগ্রহণ করে না বলে এদের কাজের উৎসাহ তত বেশি থাকে না, সুতরাং এদের মধ্যে একটা অদক্ষতা দেখা দেয়। ব্যয়াধিক্য। যেহেতু অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হয়, দলিল, খাতা সংগ্রহ, হিসাব নিকাশ, এই সকল ব্যয়ের কারণে এর মুনাফার পরিমাণ অনেক সময় হ্রাস পায়। একচেটিয়া ব্যবসা। যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান তার উৎপাদন পণ্য নিয়ে বিস্তৃত বাজার প্রতিষ্ঠা করে, এতে একটা একচেটিয়া বাজারের সৃষ্টি হয় এবং ভোক্তারা ভুক্তভোগী হয়ে পড়ে। আইনের কড়াকড়ি। যেহেতু আইনসৃষ্ট প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আইনের একটা কড়াকড়ি ব্যাপার থাকেই। তারপর আসছে সিদ্ধান্ত গ্রহণের জটিলতা। যেহেতু অনেক বেশি আনুষ্ঠানিকতা এবং আমলাতান্ত্রিকতা রয়েছে, সেখানে সব অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা জটিল হয়। এটা একটা দেখা যাচ্ছে যে এই কারণে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়। স্বজনপ্রীতি। কোম্পানির শূন্য পদ লোক নিয়োগের জন্য যে দায়িত্বে পরিচালনা পর্ষদ থাকে, অনেক সময় তারা কী করে, নিজেদের লোককে দেখা যায় পদোন্নতি দিয়ে দিচ্ছে বা নিজেদের লোককে ঢুকাচ্ছে। তারপর হচ্ছে ক্ষেত্রের সীমাবদ্ধতা। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা যেখানে উন্মুক্ত, সেখানে কিন্তু কোম্পানি ব্যবসায় মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা যেখানে অনেক বেশি উপযুক্ত এইসব জায়গায়, সেখানে কিন্তু কোম্পানি ব্যবসায় অত বেশি কিন্তু উপযুক্ত নয়। সকল ক্ষেত্রেই কোম্পানি সংগঠন কিন্তু কার্যকর নয়। এদের অনেক সময় অনেক সংঘবিধি অনুযায়ী অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, যে কারণে এদের কর্মক্ষেত্র অনেক সীমাবদ্ধ। সংখ্যালঘু স্বার্থহানি। কোম্পানির সকল সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠের মতামত নেওয়া হয়, এতে সংখ্যালঘুর স্বার্থহানি ঘটে, স্বাভাবিক ব্যাপার। তারপরে যাচ্ছি আমরা, আরও কিছু পয়েন্ট আছে, যেমন শেয়ার মালিকের উপেক্ষা। অনেক সময় শেয়ার মালিকগণদের মানে শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণে পার্টিসিপেট করতে পারে না, এক্ষেত্রে তাদেরকে উপেক্ষা করা হয়। করের আধিক্য। যেহেতু কোম্পানির আয়ের উপরে পূর্ণ কর প্রদান করা হয়,
সুতরাং পাশাপাশি লভ্যাংশের উপরও কিন্তু শেয়ার মালিকদের পূর্ণ সুদ প্রদান করতে হয় এক্ষেত্রে। তারপর হচ্ছে পৃথক ব্যবস্থাপনা। যেহেতু শেয়ার হোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশ করতে পারে না, সেহেতু তারা কোম্পানির বাস্তব অবস্থা সম্বন্ধে জানতে পারে না। ফটকা ব্যবসায় স্পেকুলেশন, অসাধু এবং অসৎ পরিচালক মণ্ডলী ব্যক্তিগণ যদি ক্ষমতা পায় তাহলে কি হয় যে তারা অসৎ বা অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা করবে, এটা তো স্বাভাবিক, তাই না? সেক্ষেত্রে এটা হয়ে থাকে। শিথিল সম্পর্ক, এখানে অনেক জটিলতার কারণে মালিক এবং মজুদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাতের সৃষ্টি হয়, ফলে সম্পর্কে শিথিলতা দেখা দেয়। পরোক্ষ সম্পর্ক, এখানে দেখা যাচ্ছে যে মালিক এবং ক্রেতা সাধারণতার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক যেহেতু ঘটে না, সেহেতু শ্রমিকের স্বার্থের কথা কিন্তু মালিকের নিকট পৌঁছায় না। তারপর আসছে ব্যক্তিগত উৎসাহের অভাব। অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি ব্যবস্থাপনা হতে মালিকানা পৃথক হওয়ায় ব্যক্তিগত উৎসাহ হ্রাস পায়, ফলে এর উন্নতি ব্যাহত হয়। বিরোধ, অনেক সময় শ্রমিক এবং মালিকের মধ্যে বিরোধ দেখা দেয়। গোপনীয়তা রক্ষার গোপনীয়তা রক্ষা অনেক সময় টাফ হয়ে যায় এখানে, যেহেতু তৃতীয় পক্ষ দ্বারা ব্যবসা পরিচালিত হয়, তাই দেখা যাচ্ছে এখানে অনেক সময় গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। লাস্ট ওয়ান হচ্ছে অনমনীয়তা। অনেক সময় যৌথ মূলধনী কোম্পানিতে নমনীয়তার অভাব দেখা দেয়। ব্যবসার পরিবর্তন স্মারকলিপি পরিবর্তন করতে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তো এইগুলো হলো যৌথ মূলধনী কোম্পানির মেইন যে অসুবিধা। তারপর আমরা যাই অন্য টপিকসে। তারপরে আমাদের টপিক হচ্ছে কোম্পানি সংগঠনের গুরুত্ব। কোম্পানি সংগঠনের অনেকগুলো গুরুত্ব রয়েছে, সেগুলো মেইন পয়েন্টগুলো আমি ফোকাস করছি। 1 নম্বর হচ্ছে বিপুল পুঁজি সমাহার। তারপর হচ্ছে বৃহদায়তন উৎপাদন, চমৎকার বিনিয়োগ ক্ষেত্র। অবশ্যই একটি কোম্পানি বিশাল বড় বিনিয়োগের উৎস, তাই না? তারপর হচ্ছে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি। এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে একই পয়েন্ট চলে আসে। সুতরাং আমি বারবার একই পয়েন্ট আলোচনা করব না, তোমরাও বোর হয়ে যাবে যে ম্যাডাম একই কথা কেন বারবার বলছে। ব্যাপারগুলো কিন্তু একই রকমই, তাই জাস্ট এই কোশ্চেনের আনসারটা গুছিয়ে দেওয়ার জন্য আমি সুন্দর করে পয়েন্টগুলো তুলেছি। ঝুঁকি বন্টনের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সর্বাধুনিক প্রযুক্তি এবং কৌশলের ব্যবহার, যেটা আমি একটু আলোচনা করেছি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন, সামাজিক উন্নয়নে অংশগ্রহণ, শিল্প উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জন। যেটা আমি একটু বললাম যে যেহেতু আইনগত প্রতিষ্ঠান এবং হচ্ছে যে এখানে নিবন্ধন করা হয়, নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, সো এই কোম্পানিগুলোতে সহজেই কিন্তু তারা কিন্তু বিদেশের ব্যবসার সাথে কিন্তু তারা লিঙ্ক করতে পারে এবং অনেকে আস্থা পায় এদের সঙ্গে যোগাযোগ করতে, এদের সঙ্গে বিনিয়োগ করতে, যে কারণে আন্তর্জাতিক সহযোগিতা খুব সহজে অর্জন করা যায়। আচ্ছা, এখন আমরা আসি যৌথ মূলধন কোম্পানি এবং অংশীদারি ব্যবসার পার্থক্য। আমরা এতক্ষণ যৌথ মূলধনের কোম্পানির ইনস অ্যান্ড আউটস পড়লাম, তাই না? অংশীদারি ব্যবসার সম্বন্ধেও তোমরা আগে থেকে ভালোভাবে জানো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো নিয়ে, তোমাদের চ্যাপ্টার রয়েছে। এখন বেসিক যে পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করব। তোমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে যে এই পার্থক্যগুলো কিন্তু আসে কোনো সময় 4 মার্কসের থাকে, কোনো সময় 5 মার্কসের থাকে। তো বইয়ে অনেকগুলো পার্থক্য রয়েছে, বইয়ের পার্থক্যের বিষয় বলতে গেলে এখানে আছে অনেকগুলো। তো আমি পুরোটা তোমরা এগুলো বইয়ে পাবা, যেন আমি তুলিনি স্লাইডে, জাস্ট পার্থক্যের বিষয়গুলো তুলছি এখানে। খুব সংক্ষেপে আমি জাস্ট পার্থক্যগুলো আলোচনা করি। পার্থক্যের বিষয়গুলো বইয়ে পাবা, পার্থক্যের যে ছকটা সেটা বইয়ে পাবা। সো আমি জাস্ট মেইন যে পার্থক্যের বিষয়গুলো সেটার পয়েন্ট ধরে আলোচনা করি। প্রথমে আসে আনুষ্ঠানিকতা। কোম্পানি ক্ষেত্রে কি হয়, যৌথ মূলধনের কোম্পানিতে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, কি পেলাম আমরা? যৌথ মূলধনের কোম্পানি অবশ্যই অনেক বেশি আনুষ্ঠানিকতা মেনটেন করে, কারণ কি এটা আইনের মাধ্যমে গঠিত হয়। সুতরাং যৌথ মূলধনের কোম্পানিতে আনুষ্ঠানিকতার পরিমাণ অধিক, এবং অংশীদারি ব্যবসায় কি হয়, আনুষ্ঠানিকতা পালনের তেমন প্রয়োজন নেই। তারপর টপিক হচ্ছে আইনের প্রয়োগ। যৌথ মূলধনী কোম্পানি বাংলাদেশে 1994 সালে আইনের মাধ্যমে গঠিত, এবং অংশীদারি ব্যবসা কি হয়, বাংলাদেশে বলবৎযোগ্য 1932 সালে অংশীদারি আইনের মাধ্যমে গঠিত। তারপর আসছি নিবন্ধন।
যৌথ মূলধন কোম্পানিতে নিবন্ধন অবশ্যই ম্যান্ডেটরি, কিন্তু অংশীদারি ব্যবসায় নিবন্ধন ম্যান্ডেটরি নয়। তারপর আসছে কি ব্যক্তি সত্তা। যৌথ মূলধনী কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, কিন্তু অংশীদারি ব্যবসায় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী নয়। যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50 জন, এবং সেটা যদি প্রাইভেটের ক্ষেত্রে হয়, এবং পাবলিক কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কিন্তু অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 20 জন। তারপর আসি চুক্তি। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যে কোনো শেয়ার মালিক তার কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে এবং কোম্পানির অধীনে চাকরি করতে পারে। কিন্তু অংশীদারি ব্যবসায় কী হয়, কোনো অংশীদার আর অংশীদারি ব্যবসার সাথে চুক্তি করতে পারে না। তারপর আসছে সদস্যদের দায়। যৌথ মূলধনী কোম্পানিতে সদস্যদের দায় সীমাবদ্ধ, মানে শেয়ার মালিকদের দায় সীমাবদ্ধ, কিন্তু অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায় সীমাহীন। তারপর আসছে হস্তান্তরযোগ্য। যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার অবশ্যই হস্তান্তরযোগ্য, কিন্তু অংশীদারি ব্যবসায় তার অংশ অংশীদারের অনুমতি ব্যতীত অন্য ব্যক্তির নিকট কিন্তু হস্তান্তর করতে পারে না। তারপর হচ্ছে কি মূলধন সংগ্রহ। শেয়ার বিক্রয়ের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করে, কিন্তু অংশীদারি ব্যবসায় চুক্তি অনুযায়ী অংশীদাররা মূলধন যোগান দিয়ে থাকে। তারপর হচ্ছে মুনাফা বন্টন। মুনাফা হলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী শেয়ার হোল্ডারের মধ্যে মুনাফা বন্টন করা হয়। আর অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী বা চুক্তির অবর্তমানে সমানভাবে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করা হয়। তারপর হচ্ছে বিবরণপত্র প্রকাশ। শেয়ার যৌথ মূলধনী কোম্পানি অবশ্যই একটা বিবরণপত্র প্রকাশ করতে বাধ্য, এবং অংশীদারি ব্যবসায় কী হয়, বিবরণপত্রের প্রকাশের কোনো নিয়ম নেই। ব্যবস্থাপনা। আইন নির্ধারিত উপায় নির্বাচিত পরিচালক মণ্ডলীগণ ব্যবস্থাপনা করে থাকে, হচ্ছে ব্যবসা পরিচালনা করে থাকে, কিন্তু অংশীদারি ব্যবসায় অংশীদারগণ নিজেরাই কারবারের কাজকর্ম পরিচালনা করে থাকে। তারপর হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব। পরিচালনার সাথে জড়িত নানাবিধ বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়, যেমন হিসাব নিকাশ বিবরণী দাখিল করা। বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয় না অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে বিলোপ সাধন। কোম্পানি যেহেতু যৌথ মূলধনী কোম্পানি যেহেতু আইনের মাধ্যমে গঠিত হয়, এর বিলোপ সাধনও কিন্তু আইনের মাধ্যমেই হতে হবে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেটা হয় যে কোনো অংশীদার মৃত্যুবরণ করলে বা দেউলিয়া হলে এর বিলোপ সাধিত হয়ে পড়ে। তারপর হচ্ছে প্রতিনিধিত্ব। কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা কারবারের প্রতিনিধি হিসেবে কাজ করে, আর অংশীদারি ব্যবসায় অংশীদারগণ কারবারের প্রতিনিধি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে আয়তন হচ্ছে অবশ্যই যৌথ মূলধনী কোম্পানির আয়তন বৃহৎ, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেটা হয় এর আয়তন ক্ষুদ্র বা মাঝারি হয়ে থাকে। তো এই হলো বেসিক যৌথ মূলধনী কোম্পানি এবং অংশীদারি ব্যবসার মধ্যে পার্থক্য। তোমরা আমি টোটাল 16টা পয়েন্ট তুলে ধরেছি। এই 16টা পয়েন্ট থেকে তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো 10-12টা তো মুখস্থ করতেই হবে। হ্যাঁ, 10-12টা ফাইন্ড আউট করে তোমরা সুন্দর করে আনসারটা সাজাতে পারো। এখন আমরা যাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো কোম্পানির শ্রেণী বিভাগ। আজকে পড়ে আমি শেষ করব কোম্পানির শ্রেণী বিভাগ। কোম্পানি নিয়ে আমরা আলোচনা করলাম, কোম্পানিরও কিছু ক্লাসিফিকেশনস রয়েছে। কোম্পানি ক্লাসিফিকেশন আলোচনা করতে গিয়ে একটা ছক তোমাদের বইয়ে পাবা, এই ছকটা আমিও তুলেছি স্লাইডে তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা যাই তাহলে কি কোম্পানি শ্রেণী বিভাগে, ঠিক আছে। প্রথমে কোম্পানিকে আমরা ভাগ করতে পারি অনিবন্ধিত কোম্পানি। অনিবন্ধিত কোম্পানি বলতে সাধারণত যে কোম্পানির হচ্ছে যে 1994 সালে আইন অনুযায়ী যে কোম্পানির নাম, যে কোম্পানি নিবন্ধিত হয়নি, বা দেখাচ্ছে যে 1994 সালে আইনের পূর্বে যে আইন বলবৎ রয়েছিল সেই আইনের মাধ্যমে হয়তো বা সেই কোম্পানি পরিচালিত হচ্ছে, একে বলা হচ্ছে অনিবন্ধিত কোম্পানি। সাধারণত আমাদের দেশে এই কোম্পানির কোনো অস্তিত্ব নেই, বাইরের দেশে হয়তো বা আছে, বাট এটা আমাদের দেশে এরকম কোম্পানি পাওয়া যায় না। সেকেন্ড
আরেক ভাগে ভাগ করতে পারি কোম্পানিকে, সংবিধিবদ্ধ কোম্পানি, স্ট্যাচুটরি কোম্পানি। এখানে বলতে বোঝাচ্ছে যে কোম্পানি যদি কোনো বিশেষ আইনে বা রাষ্ট্রপতির অধ্যাদেশে বলে যদি গঠিত হয় এবং নিয়ন্ত্রিত হয়, তাকে সংবিধিবদ্ধ কোম্পানি বলা হয়। সাধারণত এই কোম্পানি দেশে প্রচলিত কোম্পানি আইন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত না হয়ে সংশ্লিষ্ট সেই বিশেষ আইন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। সাধারণত কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের কারণে এই কোম্পানিগুলো তৈরি করা হয় এবং এরা কিন্তু একচেটিয়া কর্তৃত্ব এদেরকে দেওয়া হয়। যেমন ধরো বাংলাদেশের যদি এক্সাম্পল দেওয়া যায় যে শিল্প উন্নয়ন ব্যাংক, বিদ্যুৎ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ ব্যাংক, এগুলো কিন্তু সংবিধিবদ্ধ কোম্পানি। এগুলো সাধারণত রাষ্ট্রপতি অধ্যাদেশে বলে এগুলো কিন্তু এস্টাবলিশ হয় এবং রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে বা ধরো যে সংসদে আইন পাশের মাধ্যমে কিন্তু এই সংবিধিবদ্ধ কোম্পানিগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়। তারপর আসছে সনদপ্রাপ্ত কোম্পানি। রাজা বা রানীর বিশেষ আদেশ বলে স্থাপিত কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। যেমন ধরো এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড ইত্যাদি। এগুলো সাধারণত 1884 সালে ব্রিটেনের পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হওয়ার পূর্বে তৎকালীন রাজা রানীরা যে বিশেষ ফরমান বা সনদের বলে এই কোম্পানিগুলো কিন্তু গঠিত হতো। তারপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি, যেটা আমাদের এখনকার কোম্পানি আল্লাহ অনুযায়ী আমরা আলোচনা করছি। নিবন্ধিত কোম্পানি যে সকল কোম্পানি দেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী গঠিত পরিচিত হয় এবং কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হয়, তাকে নিবন্ধিত কোম্পানি বলা হয়। এখানে নিবন্ধিত কোম্পানিকে আমরা আরও কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। যেমন ধরো অসীম দায় সম্পন্ন কোম্পানি। আমরা যৌথ মূলধনী কোম্পানির সঙ্গে আলোচনা করছিলাম, তাই না? যৌথ মূলধনী কোম্পানিতে কী পেয়েছিলাম? নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক এবং সেখানে দেখাচ্ছে যে এখানে দায়ের একটা ব্যাপার চলে আসে। তো নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে অসীম দায় সম্পন্ন কোম্পানিকে আমরা কি বলতে পারি? যেমন ধর এখানে বলতে পারি যে এখানে যেটা আইনের ভাষায় যেটা আছে, 1994 সালে কোম্পানি আইনের 5-এর গ ধারা মতে অসীম দায় কোম্পানি অর্থাৎ এমন কোম্পানি যার সদস্যদের দায়ে কোনো সীমারেখা নেই, একে বলা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। তারপর হচ্ছে সসীম দায় বা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি। প্রথম মূলধনী কোম্পানিতে কী ছিল? যে শেয়ার হোল্ডাররা তাদের যেটুকু দায় রয়েছে, শেয়ারের মূল্য পরিমাণে দায়ের কারণে তারা শেয়ারের ওই কোম্পানির সাথে যুক্ত। মানে হচ্ছে তারা যেটুকু পরিমাণে শেয়ার কিনেছে সেটুকু শেয়ার তারা যদি সেই মূল্য পরিশোধ করে দেয় তাহলে তাদের কোনো দায় থাকে না। এটা হলো সসীম দায়, এর বাইরে তাদের কোনো দায় থাকছে না। তারপর হচ্ছে অব্যবসায়ী কোম্পানি বা লাভবিহীন কোম্পানি। অব্যবসায়ী কোম্পানি বা লাভবিহীন কোম্পানি। এখন ব্যবসায়ী বা লাভবিহীন কোম্পানি মানে বুঝছো যে ব্যাপারটা হচ্ছে যে লাভ এরা রাখে না, বা দেখাচ্ছে যেখানে এখানে মিন করছে যে সরকারের সন্তুষ্টি সাপেক্ষে কোনো নতুন কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে লিমিটেড কথাটি যুক্ত না করে সীমিত দায়ের ভিত্তিতে নিবন্ধন করার সীমিত কোম্পানি সকল সুযোগ সুবিধা ভোগ করে, তাকে অব্যবসায়ী কোম্পানি বলা হয়। অর্থাৎ এরা কি করে, এরা সীমিত যে কোম্পানির সাথে যে লিমিটেড ওয়ার্ডটা থাকে এটা যুক্ত করে না, কিন্তু এরা কিন্তু সীমিত দায়ের দেখাচ্ছে যে সুবিধাগুলো পেয়ে যায়, ঠিক আছে? তো এইগুলোকে বলা হচ্ছে অব্যবসায়ী কোম্পানি। তারপর হচ্ছে এখন সসীম বা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি, আর একটা হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। এখন প্রতিশ্রুতি মানে হচ্ছে যে কোম্পানিতে প্রত্যেক শেয়ার হোল্ডাররা কারবারের দেনার একটা নিঃস্ব অংশ পরিশোধের গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়, তাকে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বলা হয়। আর শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি হচ্ছে শেয়ারের যেটুকু মূল্য তারা আছে সেই আংশিক সেই মূল্যের দ্বারাই তারা দায়ী, ঠিক আছে? তারা সেটা পরিশোধ করে দিলে তাদের আর কোনো দায় থাকে না। এরপর আসছে আমরা এখন শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি তোমরা জানো যে 1994 সালের কোম্পানি আইনের 2-এর ধারায় মতে যে
সীমাবদ্ধ কোম্পানিতে সদস্য সংখ্যা ন্যূনতম 2 থেকে 50 জন রাখা হয় এবং সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে কোম্পানির প্রদত্ত আইনের আওতায় নিবন্ধিত করা হয়। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় নিষিদ্ধ, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। খেয়াল রাখো, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে এখানে কিন্তু শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে জনসাধারণকে নিকট শেয়ার বিক্রয় নিষিদ্ধ। হ্যাঁ, সেখানে কিন্তু তুমি আহ্বান করতে পারবে না যে শেয়ার কিনো, ঠিক আছে। একে বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং পাবলিক লিমিটেড, সেকেন্ড ওয়ান হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এরা কিন্তু শেয়ার দ্বারা সীমিত কোম্পানি, ঠিক আছে। এবং হচ্ছে যে 1994 সালের কোম্পানি আইনের ধারা মতে যে এই কোম্পানির সর্বনিম্ন সংখ্যা 7 এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এবং এরা কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু শেয়ার হস্তান্তরযোগ্য এবং কোম্পানির শেয়ার এবং ঋণপত্র জনসাধারণের নিকট ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারবে। তারপর আসছি, এখন পাবলিক বা সার্বজনীন কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা যায়, মালিকানার ভিত্তিতে, আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে ক্ষেত্রে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি কোম্পানি, একটা হচ্ছে বেসরকারি কোম্পানি। মালিকানা মানে হচ্ছে শেয়ারের মাধ্যমে তো আমরা কোম্পানি মালিক হয়ে যায়, তাই না। এখানে সরকারি কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে যদি 50%-এর বেশি, যদি ধরো 51% যদি গভর্নমেন্টের শেয়ার থাকে তাহলে সেটাকে বলা হয় সরকারি কোম্পানি। আর বেসরকারি কোম্পানির ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে 50%-এর বেশি যদি বেসরকারিভাবে শেয়ার থাকে, যেমন ধরো 51% শেয়ার যদি বেসরকারিভাবে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে বেসরকারি কোম্পানি। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, একটা অধীনস্থ কোম্পানি। হোল্ডিং মানে বুঝো যে ধরে রাখা, সব কিছুকে ধরে রাখা। ইট মিনস দ্যাট যে কোম্পানি অন্য কোনো কোম্পানি বা একাধিক কোম্পানি সকল বা অধিকাংশ শেয়ার ক্রয় করে উক্ত কোম্পানির পরিচালনা বা নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তাকে হোল্ডিং কোম্পানি বলা হয়। আর অধীনস্থ কোম্পানি কারা? যারা এই হোল্ডিং কোম্পানির আন্ডারে থাকে তাকেই বলা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি। এই হলো কোম্পানির মেইন ক্লাসিফিকেশনস। এছাড়াও আরও অন্য প্রকার কোম্পানি রয়েছে, যেমন ধরো একক ব্যক্তি কোম্পানি, যারা ধরো হচ্ছে কোনো ব্যক্তি যদি একাই সব শেয়ার ক্রয় করে ফেলে তাহলে সে একাই সেই কোম্পানির মালিক হয়ে থাকে। সে তখন তার নিজস্ব পছন্দ অনুযায়ী মনোনীত ব্যক্তি নিযুক্ত করতে পারে তার কাজে হেল্প করার জন্য, বা এটাকে বলা হবে একক ব্যক্তি কোম্পানি। তারপর হচ্ছে বিদ্যমান কোম্পানি, যেটা হচ্ছে যে এরপর আসতেছে বিদ্যমান কোম্পানি। সাধারণত 94 সালের কোম্পানি আইন প্রচলিত হওয়ার পূর্বে যে বিদ্যমান যে লগুলো ছিল সেই অনুযায়ী যে কোম্পানিগুলো রয়েছে তাকে বলা হচ্ছে বিদ্যমান কোম্পানি বা এক্সিস্টিং কোম্পানি। তারপর আসে বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি হচ্ছে যে দেশের বাইরে গঠিত এবং নিবন্ধিত কোম্পানি, কিন্তু পরবর্তীতে কোম্পানি আইনের 388 ধারা অনুযায়ী দেশের মধ্যে কার্য পরিচালনা করার জন্য পুনরায় নিবন্ধিত হয়, তাকে ওই কোম্পানিকে বিদেশি কোম্পানি বলা হয়। ইট মিনস দ্যাট দেখা যাচ্ছে দেশের বাইরে তাদের নিবন্ধন হয়েছে, বাট দেশের বাইরেই গঠিত হয়েছে, বাট তারা কিন্তু পরে যে কোম্পানি আইন অনুযায়ী দেশের মধ্যে নিজের দেশের মধ্যে কার্য পরিচালনার জন্য পুনরায় নিবন্ধিত যদি হয় তাহলে তাকে বলা হচ্ছে বিদেশি কোম্পানি। লাস্ট ওয়ান হচ্ছে বিশেষ কোম্পানি। সাধারণত স্পেশাল কোম্পানি বলতে বোঝাচ্ছে আমাদের দেশে যেমন ধরো যে বাংলাদেশে বিমা কোম্পানিগুলো রয়েছে না, ব্যাংকিং কোম্পানি রয়েছে, এগুলো কিন্তু এই বিশেষ কোম্পানি আইনের অধীন। যে কোম্পানি 1994 সালের কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত কিন্তু দেশে প্রচলিত অন্য কোনো বিশেষ আইন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে বিশেষ কোম্পানি বলা হয়। তো এই হলো কোম্পানি, আমাদের কোম্পানি ক্লাসিফিকেশন। আমাদের মানব সমাজে আমাদের চাহিদা রয়েছে, যে প্রয়োজন রয়েছে সেটা নিরিখে কিন্তু কোম্পানিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এবং যে কোনো ধরনের কোম্পানির মধ্যে সকল কাজ করা বা চাহিদা পূরণ করা সম্ভব নয়। সুতরাং এই জন্যই যে কোনো এক প্রকার কোম্পানি কিন্তু আমাদের সকল চাহিদা বা সকল নিডস ফুলফিল করতে পারবে না। এই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। মোট কথা, মানুষের বিভিন্ন ধরনের অভাব মেটানোর জন্য বা তাদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু কোম্পানির এতগুলো রূপ উদ্ভাবিত হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমরা, আই হোপ তোমরা যেটুকু পড়িয়েছি এটুকু বাসায় দেখবে, পড়াশোনা করবে। তোমাদের অলসভাবে সময় কাটানোর কোনো মানেই হয় না। তোমরা জানো যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা আবার ক্লাসরুমে ফিরে যাব, তখন কিন্তু খুব দ্রুত পরীক্ষার ডেটগুলো দিয়ে দিবে, তখন কিন্তু হিমশিম খাবে। এত লম্বা সিলেবাস, এত হিউজ সিলেবাস, এতগুলো সাবজেক্ট একসঙ্গে পড়তে গেলে কিন্তু
তোমরা দেখা যায় কোনোটাই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না, কোনো সাবজেক্টই। সুতরাং এখনই সময়, সুযোগটাকে কাজে লাগাও। বাসায় আছো, রিল্যাক্সে থাকো, রিল্যাক্সে পড়ো, কিন্তু রিল্যাক্সে থাকো না কেন, রিল্যাক্সে পড়ো না কেন, কিন্তু প্রতিদিন পড়ো। প্রতিটা দিন বইটা টাচ করবে, বইকে সাথে রাখবে। তোমাদের প্রতি এটুকুই আমার রিকোয়েস্ট। আর অনলাইন ক্লাসগুলো শোনার চেষ্টা করবে, কানে হেডফোন লাগে, রিল্যাক্সই না হয় শুনো, একটু হলেও কাজে দিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।